চলে এসেছি আমরা অনুপাত সমানুপাতের পার্ট 2 নিয়ে। অনুপাত সমানুপাতের পার্ট 2। এখানে আমরা বেশ কিছু অঙ্ক করব, ঠিক আছে। যারা পার্ট 1 করেছো তারা মোটামুটি পার্ট 2 পারবে করতে। আমরা বেশিরভাগটাই 80% অঙ্ক আমরা পার্ট 1 এ করে নিয়েছি। তার বাদ দিয়েও কিছু অঙ্ক কঠিন নয়, কিছু অঙ্ক আমরা এখানে করব, ঠিক আছে। আসছি পার্ট 2 এর ফার্স্ট ক্লাস নিয়ে। দেখো 1 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। কি বলেছে স্যার? বলছে এবিসি এর আয়ের অনুপাত 3:5:4, তাদের ব্যয়ের অনুপাত 4:6:5। যদি বি এর সঞ্চয় তার আয়ের 25% হয় তবে তাদের সঞ্চয়ের অনুপাত নির্ণয় করো। এ বি সি তিনজনের আয়ের অনুপাত বলে দিয়েছে, তাদের ব্যয়ের অনুপাত বলে দিয়েছে, ঠিক আছে। আমাকে কি বের করতে দিয়েছে? সঞ্চয়ের অনুপাত। দেখো এ বি আর সি তিনজনের আয়ের অনুপাত বলে দিয়েছে। কত বলেছে তাদের আয়ের অনুপাত? বলে দিয়েছে 3:5:4, 3:5:4। এটা তাদের আয়ের অনুপাত বলে দিয়েছে। সাথে তাদের ব্যয়ের অনুপাতও বলে দিয়েছে। ব্যয়ের অনুপাত বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 4:6:5। এটা তাদের ব্যয়ের অনুপাত। আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে বের করতে দিয়েছে তাদের সঞ্চয়ের অনুপাত। এই দুটো দেওয়া আছে। দেখো তো, আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় বেরিয়ে যাবে না? তাহলে তো সোজা জিনিস, আমি 3 থেকে 4 বের করব, বাদ দেবো 5 থেকে 6, 4 থেকে 5। কিন্তু যাবে কি? দেখো তো, আমার যদি 3 টাকা আয় হয় আমি 4 টাকা ব্যয় করতে পারবো? পারবো না। তার মানে নিঃসন্দেহে 3 টাকা বা 4 টাকা এগুলো ওদের আয় বা ব্যয় না, এটা অনুপাতে আছে। অনুপাতে আছে মানে 3 টাকা আয়, বলেছে 3:5:4। তার মানে এমন না যে 3, 5, 4 আয়। এটা হতে পারে এর 30, 50, 40 হতে পারে, 3000, 5000, 4000 হতে পারে। তাহলে আমাকে সেই জায়গা থেকে আমাকে ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা দেখি তো আমাকে কি হিন্টস দেওয়া আছে, কি দেখো তো। এখানে হিন্টস দেওয়া আছে বি এর সঞ্চয় তার আয়ের 25%। এটা আমাকে একটু হিন্টস দিয়ে দিয়েছে। বলছে বি এর সঞ্চয় তার আয়ের 25%। মানেটা কি? মানেটা আমি এখানে লিখছি। বলছে বি এর সঞ্চয় তার আয়ের 25%। আচ্ছা 25% মানে কত? 25% মানে আমরা জানি না 1/4। 25% মানে কত? 25/100। যদি না জানো স্যার শুনে নাও। 25% মানে কত? 25/100। তাহলে 25 দিয়ে কেটে দিই 100-কে, কত হবে? 4 হবে। তাহলে 1/4। তাহলে 25% মানে 1/4। আমাকে কি বলেছে? বলেছে বি এর সঞ্চয় আয়ের 25%। বি এর সঞ্চয় আয়ের 25%। কার সঞ্চয়টা? কার? আয়ের। তাহলে যার সাপেক্ষে বলবে সেটা নিচে দেওয়া থাকে। মানে 4 টাকা যদি বি এর আয় হয় তাহলে ও 1 টাকা সঞ্চয় করে। আয়ের 25% সঞ্চয় করে মানে 25% সঞ্চয় করা মানে কি? 100 টাকা আয় হলে 25 টাকা সঞ্চয় করা। আমি 100-তে 25 না লিখে আমি 1/4 আকারে লিখলাম, একই ব্যাপার। কেউ যদি মনে করো আমি এইভাবে লিখবো, 100 টাকাতে আয় করে তার মধ্যে 25 টাকা সঞ্চয় করে, তাহলে 25/100 হবে। 25 দিয়ে 100-কে কাটবে, 1/4-ই আসবে। ব্যাপার একই। তাহলে কি বললাম? 25% মানে 1/4। তাহলে এই টাকাটা ও আয়ের সঞ্চয় করে। তার মানে কি? 4 টাকা যদি ওর আয় হয় তাহলে ও 1 টাকা সঞ্চয় করে। আচ্ছা আয় হচ্ছে বি এর, আয় হচ্ছে 4 টাকা, তার মধ্যে ও সঞ্চয় করছে কত টাকা? সঞ্চয় করছে 1 টাকা। 4 টাকা আয় করছে, 1 টাকা সঞ্চয় করছে, তাহলে ব্যয় কত করবে? আমি 4 টাকা ইনকাম করি, তার মধ্যে আমি 1 টাকা সেভ করি, তাহলে আমার ব্যয় কত হচ্ছে? 3 টাকা হচ্ছে। কি করে বের করলাম? 4 থেকে 1 বাদ দিয়ে। তাহলে আমি বললাম আমার তাহলে ব্যয় কত হবে? ব্যয় হবে 4 - 1, কত হবে? 3 টাকা হবে। ঠিক আছে। তাহলে আমি 4 টাকা আয় করছি, 1 টাকা আমি তার মধ্যে সঞ্চয় করছি, তাহলে আমি ব্যয় করছি নিঃসন্দেহে 3 টাকা। ঠিক আছে। তাহলে আমার আয় যখন 4 টাকা তখন আমার ব্যয় 3 টাকা। এটা আমি বুঝে গেলাম। এবার আমি অঙ্কয়ে আসি। দেখো আমি এটা বের করে রাখলাম, ঠিক আছে। আমার আয় যখন 4 টাকা তখন ব্যয় 3 টাকা। আমি এই রেশিওটাকে ফলো করার চেষ্টা করব। কিন্তু এখানে কি বলেছে? বলেছে এখানে আমার
সরি এটা কার, বি এর কথা বলছে, তাহলে বি এর আয় যখন 5 টাকা বলছে ওর ব্যয় 6 টাকা, এই রেশিও অনুযায়ী বি এর আয় 5 টাকা হলে ব্যয় 6 টাকা, এই রেশিও অনুযায়ী তাই তো হিসাব দাঁড়াচ্ছে, এটা আয়ের রেশিও, এটা ব্যয়ের রেশিও। বি এর আয় 5 টাকা হলে ব্যয় 6 টাকা, কিন্তু আমার অরিজিনালি কত, অরিজিনালি বি এর আয় যদি 4 টাকা হয় তাহলে ব্যয় 3 টাকা, কিন্তু আমার এখানে দাঁড়াচ্ছে 5 হলে 6, তাহলে নিঃসন্দেহে এই রেশিওটাকে, এই যে বি এর রেশিও আয় 5 আর ব্যয় 6, এটাকে আমি এটাতে নিয়ে আসতে হবে, 4 আর 3 এরকম আকারে নিয়ে আসতে হবে, এই রেশিওটাতে নিয়ে আসতে হবে। বোঝা গেল? আমি এটাকে এমন ভাবে সাজাবো যাতে করে এই রেশিও অনুযায়ী বি এর আয় 4 টাকা আর ব্যয় 3 টাকা বেরিয়ে যায়। ঠিক আছে, তার জন্য কি করতে হয়, ধরে নাও একটা কথা বললাম, ধরে নাও বললাম আমার নাম ধরে নাও দিলাম অরিন্দম, আর একজনের ধরে নাও নাম দিলাম হচ্ছে শ্যাম। ঠিক আছে, বলছি আমার ধরে নাও আমি বলছি আমার ইনকাম শ্যামের থেকে 1.5 গুণ, আমার ইনকাম শ্যামের 1.5 গুণ, আমি বলে দিলাম আমার ইনকাম শ্যামের 1.5 গুণ, এটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, এবার যদি বলি ঠিক আছে আমাদের দুজনের এবার আমাকে ইনকামের রেশিও বলে দিয়েছে, ধরে নাও সাপোজ 4:5 বা 4:3 এরকম বলে দিয়েছে, বলছে আমি 4 টাকা করলে 3 টাকা করে এরকম ভাবে বলা আছে, বলছে আমার ইনকাম ওর 1.5 গুণ। ঠিক আছে, তাহলে আমাকে যদি 1.5 গুণ বানাতে হয় ব্যাপারটাকে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আগে কি করতে হবে, আমাকে আগে সমান নিয়ে আসতে হবে, আমাকে আগে সমান, এখানে যেহেতু দুটো আছে আমাকে দুটো রেশিও নিয়ে আসতে হবে, আমাকে মোট কথা আগে সমান নিয়ে আসতে হবে। আমি আগে স্যামেরটাকেও 4 বানাবো, দেখো আমার যদি 4 টাকা হয় তাহলে আমি স্যামেরটাকেও আগে 4 টাকা বানাবো, 4 টাকা বানাবো মানে আমি আগে 4 দিয়ে 3কে গুণ করে দিলাম, এটা অনুপাত হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আমার যদি 4 টাকা হয় তাহলে আমি স্যামেরও আগে 4 টাকা বানাবো, 1.5 গুণ বানানোর প্রসেস বলছি। আমার 4 টাকা হলে স্যামেরও আগে 4 টাকা বানালাম, 3 কেটে 4 হলো, 4/3 দিয়ে গুণ করলাম, তাহলে দুজনেরই সমান হয়ে গেছে। এবার আমি সমান যখন করে দিলাম, এরপরে এবার আমি 1.5 গুণ অ্যাপ্লাই করে দেবো কারটাতে, আমারটাতে, যেহেতু আমারটা 1.5 গুণ বলেছে আমারটাতে 1.5 গুণ অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমার হয়ে গেল, এবার যেটা রেশিও দাঁড়ালো সেটা হয়ে গেল 1.5 গুণ। দেখো 4 এর সাথে 1.5 গুণ করো, 6 হয়ে গেল, এখানে 4 পড়ে থাকলো, দেখো এটা এর 1.5 গুণ। আমি যেটা বোঝাতে চাইছি যে যখনই আমাকে এরকম 1.5 গুণ, 2 গুণ, 5 গুণ, 7 গুণ কিছু একটা বের করব আমি, তার আগে দুটোকে আমি সমান করব, তাহলে তো আমি ওর ডবল, 3 ডবল, 4 ডবল বলবো। আমি বললাম আমার ইনকাম স্যামের থেকে 2 গুণ, এবার আমার ধরনের রেশিও দেওয়া আছে এরকম, আমার 5 টাকা হলে ওর 7 টাকা, তাহলে তো এইভাবে বের করা যাবে না, আগে দুটোকে আমি কম্পেয়ার করে সাথে সাথে আনলাম, আমার 7 ওর 7, এবার আমার যেহেতু দ্বিগুণ তাহলে আমি 14 করে দিলাম, আমার 14 ওর 7, আমি দুটোকে একসাথে নিয়ে আসবো, সেম করব, তারপরে তো আমি 2 গুণ, 5 গুণ, 6 গুণ অ্যাপ্লাই করব। বোঝা গেল আমি কি বলতে চাইছি? এবার তাহলে যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমি অঙ্কটাতে আসি। দেখো এই পর্যন্ত হয়ে গেছে, এটা হয়ে গেছে, দেখো এটাকে আমি মুছে দিলাম। ঠিক আছে, এটাকে আমি মুছে দিই একটু। বলছে এখানে বি এর আয় দেওয়া আছে 5, এখানে বি এর ব্যয় দেওয়া আছে 6, আমাকে কি বানাতে হবে, আমাকে বানাতে হবে বি এর আয় 4 টাকা হলে ব্যয় 3 টাকা, বি এর আয় 4 টাকা হলে 3 টাকা, তাহলে তার জন্য প্রথমে আমি করব কি, প্রথমে আমি সমান বানাবো, প্রথমে দুটোকে সমান বানাবো। যদি বি কে সমান বানাতে হয় তাহলে এখানে বি কে 6 দিয়ে গুণ, এখানে বি কে 5 দিয়ে গুণ, তাহলে সমান হয়ে গেল। আমার কাজ কি, আমার কাজ এই রেশিওটা মেনটেন করার জন্য আমি আগে বি কে সমান বানালাম, যদি সমান বানাতে হয় তাহলে একে 6 দিয়ে গুণ, একে 5 দিয়ে গুণ, সমান হয়ে গেল। এবার কি বলেছে, এবার আমাকে যেটা বলেছে আমি সেটা অ্যাপ্লাই করব। বলছে বি এর আয় 4 টাকা হলে ব্যয় 3 টাকা, দুটো সমান হয়ে গেছে, এবার আমি অ্যাপ্লাই করছি আয় 4 টাকা হলে তাহলে 4 দিয়ে গুণ, ব্যয় কত 3 টাকা, তাহলে 3 দিয়ে। এবার দেখো আমার এখানেও হিসাব 4/3 এই রেশিওতে চলে এসছে, দেখবে দেখো 4 6 24, 4 6 24, 24 দিয়ে 5 কে গুণ করলে কত হয় 120, হয় 120। এখানে দেখো 3 5 15, 15 কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 15 কে 6 দিয়ে গুণ করলে হয় 90। দেখো তো 4:3 আসবে না, অবশ্যই আসবে। দেখো কেটে দিলাম 0 0, 3 দিয়ে কাটলাম, 3 4 12, 3 3 9, দেখো তো 4:3 চলে এসছে, 4:3 ছিল। বোঝা গেল? বুঝতে পারলে স্যার? অঙ্ক তো স্যার করে দেওয়া যেত স্যার, একদম ডিরেক্ট বলে দিতাম প্রথমে স্যার এটাকে 6 দিয়ে করো, 5 দিয়ে করো, তারপরে 4 3 ছিল বসিয়ে দাও, কিন্তু কেন করলাম সেটা বোঝো।
হয়ে গেছে। তাহলে আমার নতুন রেশিও কি দাঁড়াচ্ছে? আমার নতুন আয়ের রেশিও কি দাঁড়াচ্ছে? আমার নতুন আয়ের রেশিও দাঁড়ালো 4 6 24, 24 দিয়ে 3 কে গুণ করলাম কত হবে? 3 24 72 অনুপাত 24 × 5 করলে 120 অনুপাত 24 × 4 করলে 96। একই রকম ভাবে 3 5 15, 15 দিয়ে 4 কে গুণ করলাম 60, 15 দিয়ে 6 কে গুণ করলাম 6 15 90, 15 দিয়ে 3 5 কে গুণ করলাম 5 15 75। তাহলে এটা হয়ে গেল ব্যয়ের অনুপাত। এবার আমার কোশ্চেনে যা বলেছে আমি মেনটেন করে দিয়েছি, যে এটা 4/3 মেনটেন করে নিয়েছি আমরা বিয়েরটা। এবার আমি দেখো তো আই থেকে যদি ব্যয়কে বাদ দিই তাহলে সঞ্চয়ের অনুপাত পেয়ে যাব না? এবার আমি বাদ দিয়ে সঞ্চয় অনুপাত লিখে দিই। দেখো 72 থেকে 60 বাদ দিলে কত হবে? 12। 120 থেকে 90 বাদ দিলে কত হবে? 30। 96 থেকে 75 বাদ দিলে কত হবে? 21। হয়ে গেল। কাটা যাবে? হ্যাঁ দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে। 3 4 12, 3 10 30, 3 7 21। তাহলে কত দাঁড়ালো? অনুপাত দাঁড়ালো 4:10:7। তাহলে ABC এর সঞ্চয়ের অনুপাত কত? 4:10:7। দেখো অপশন আছে, দেখো সি নাম্বার অপশন 4:10:7। বোঝা গেছে? বোঝা গেল স্যার? বোঝা গিয়ে থাকলে তাহলে পরেরটাই আসি। এবার দেখে নাও, পরেরটাই আসি। দুই নাম্বার দেখো বলছে, কি বলছে? বলছে এ ও বি এর গত বছরের আয়ের অনুপাত 4:3। তাদের প্রত্যেকের গত বছর এবং বর্তমান বছরের আয়ের অনুপাত, এটা আয় হয়ে গেছে স্যার, এটা আয়ের অনুপাত। তাদের প্রত্যেকের গত বছর এবং বর্তমান বছরের আয়ের অনুপাত যথাক্রমে 3:4 এবং 5:6। যদি তাদের বর্তমানে মোট আয় 8.04 লাখ টাকা হয় তবে বি এর গত বছরের আয় কত ছিল? খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। দেখো কি বলেছে কোশ্চেনটার মধ্যে অনেক কিছু আছে। বলছে এ আর বি এর গত বছরের আয়ের অনুপাত, মানে দুজন ব্যক্তি আছে এ আর বি, দুজনেরই গত বছরের ইনকামের রেশিও বলে দিয়েছে কত? 4:3। তার মানে এ যদি আগের বছর 4 টাকা ইনকাম করে থাকে তাহলে বি আগের বছর 3 টাকা ইনকাম করেছে। ঠিক আছে, কি বলছে লিখে দিয়ে একটা করে লাইন করি, তারপরে বুঝতে পারবে। বলছে এ আর বি এর গত বছরের ইনকামের রেশিও, এদের গত বছরের আয়ের অনুপাত বলে দিয়েছে। কি বলেছে? 4:3। তার মানে গত বছর এ যদি 4 টাকা ইনকাম করে থাকে তাহলে বি 3 টাকা ইনকাম করেছে, গত বছর করেছে, এটা এই বছর না কিন্তু। তারপরের লাইন কি বলছে? একটা করে লাইন, এইটুকুটা পড়া হয়ে গেল আমাদের। এবার তারপর থেকে পড়তে শুরু করছি। বলছে তাদের প্রত্যেকের গত বছর এবং বর্তমান বছরের আয়ের অনুপাত যথাক্রমে 3:4 এবং 5:6। এইটুকুটার মানে কি? তাদের প্রত্যেকের গত বছর এবং বর্তমান বছরের আয়ের অনুপাত, মানে এখানে দুজন আলাদা আলাদা কথা বলেছে। বলছে এর গত বছরের সাথে এর বর্তমান বছরের আয়ের অনুপাত কত? 3:4, এবং বি এর গত বছরের সাথে বি এর বর্তমান বছরের আয়ের অনুপাত 5:6। বোঝা গেল টোটাল জিনিসটা? প্রথমে বলে দিয়েছিল এ আর বি এর দুজনের গত বছরের ইনকাম, এবার বলেছে এর পার্সোনালি এর গত বছরের সাথে বর্তমান বছরের ইনকামের রেশিও, বি এর গত বছরের সাথে বি এর বর্তমান বছরের ইনকামের রেশিও বলে দিয়েছে। এবার বলছে যদি তারা বর্তমানে মোট এই ইয়ারে, কারেন্ট ইয়ারে বর্তমানে যদি তারা মোট 8.04 লাখ টাকা ইনকাম করে থাকে তাহলে বি বর্তমান বছরে কত ইনকাম করেছে। ঠিক আছে, কোশ্চেনে আসো। দেখো অন্যগুলোর থেকে একটু আলাদা টাইপের অঙ্ক। তাহলে আমি গত বছরের কি দেওয়া আছে? এ আর বি এর ইনকামের রেশিও দেওয়া আছে 4:3। ঠিক আছে, আচ্ছা। তার সাথে দেখো তো ভালো করে বোঝো, তার সাথে আবার কি বলেছে? আবার বলেছে এর ক্ষেত্রে বলেছে এর গত বছর এবং বর্তমান বছরের, এর গত বছর এবং বর্তমান বছরের অনুপাত কত? কত অনুপাত দেওয়া আছে? 3:4। আচ্ছা, বি এর গত বছর
এটা সব বি এর শেয়ার, এগুলো সব বি এর হিসাব হচ্ছে, লেখাই আছে বি, বুঝতেই পারছো, গত বছর এবং বর্তমান বছর। এদের অনুপাত বলে দিয়েছে 5:6, 5:6। এই তো দাঁড়ালো হিসাব। এ আর বি এর গত বছরের ইনকাম 4:3, এর পার্টিকুলার এর গত বছর আর বর্তমান বছরের ইনকাম 3:4, বি এর গত বছর আর বর্তমান বছরের ইনকাম 5:6। তাহলে তারা যদি মোট এই বছর বর্তমান বছরে 8.04 লাখ টাকা ইনকাম করে থাকে, তাহলে বি এর বর্তমান বছর বা বি এর গত বছরের ইনকাম কত ছিল, এটা আমাকে বের করতে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, লক্ষ্য করো, এর গত বছরের আয় 4 টাকা। ঠিক আছে, আমি যদি এটাকে এই রেশিওটাকে মেনে চলি, এর গত বছরের ইনকাম 4 টাকা, তাহলে বি এর 3 টাকা। আচ্ছা দেখো তো, এর গত বছরের ইনকাম 4 টাকা, আবার আমি আরেকটা রেশিওতে বলছে না এর গত বছরের ইনকাম 3 টাকা, সম্ভব? সম্ভব না। একবার বলছি আমি এর গত বছরের ইনকাম 4 টাকা, একবার বলছি না এর গত বছরের ইনকাম 3 টাকা, এটা তো সম্ভব না। তাহলে দুটোকে একই বানাতে হবে। এটাও তো এর গত বছরের রেশিও, এটাও এর গত বছরের রেশিও, দুটো আলাদা হতে পারে না, তো দুটোকে সেম বানাতে হবে। যদি সেম বানাতে হয় তাহলে কি করব, দেখো তো, এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে একে 3 দিয়ে গুণ করে দিলাম, একে আমি 4 দিয়ে গুণ করে দিলাম। একটু ছোট ছোট করে লিখি, 3 ছিল, একে আমি 4 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো তো 3 4 12, 3 4 12 হয়ে গেল, মিলে গেছে তো। আচ্ছা, একে 3 দিয়ে গুণ করেছি, রেশিওতে তার একটাকে গুণ করা যায় না, এটাকে 3 দিয়ে গুণ করলে একেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও আমি 3 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল। তো একই রকম ভাবে এখানেও একে যখন 4 দিয়ে করেছি, তাহলে আমি একেও 4 দিয়ে গুণ করে দিই, হয়ে গেল। তাহলে দেখো আমার সব মিলে গেছে। এবার 3 4 12 টাকা এর গত বছরের ইনকাম ছিল, আবার বলছি না এর 12 টাকা ছিল গত বছর, বর্তমান বছরে 16 টাকা, তাহলে এর হিসাব তো মিলে গেছে। বি এর দিকে আসি, এবার বি এর দিকে আসলাম, 3 3 কত 9, কি বলছি দেখো তো, বলছে আবার একই সমস্যা বি এর ক্ষেত্রেও, বলছে বি এর গত বছরের ইনকাম 9 টাকা, আবার বলছে বি এর গত বছরের ইনকাম 5 টাকা, সম্ভব? সম্ভব না। তাহলে দুটোকে সেম বানাতে হবে। যদি সেম বানাতে হয় তাহলে একে 5 দিয়ে গুণ করে দিই আর একে 9 দিয়ে গুণ করে দিই, তাহলেই তো সেম হয়ে যাবে। একে 5 দিয়ে করলাম, একে 9 দিয়ে করলাম, সেম হয়ে গেল। কিন্তু ঘটনা আবার একই, একে যদি 9 দিয়ে, অনুপাত তো, একে 9 দিয়ে করলে একেও 9 দিয়ে করতে হবে, একে যদি 9 দিয়ে করতে হয় তাহলে একেও তো 9 দিয়ে করতে হবে, নাহলে কিভাবে সম্ভব হবে? করে দিলাম গুণ। আচ্ছা দেখো তো, এবার একে 5 দিয়ে গুণ করেছি, একে 9 দিয়ে করলাম, আচ্ছা একে যে এক্সট্রা 5 দিয়ে করেছি, তাহলে একে যখন 5 দিয়ে করলাম তাহলে তো একেও 5 দিয়ে করতে হবে, অনুপাত তো। একে 5 দিয়ে একটা এক্সট্রা গুণ করে দিয়েছি একে মেলানোর জন্য, বি কে মেলানোর জন্য, একে 9 দিয়ে করলাম, একে 5 দিয়ে করলাম, তো একে 5 দিয়ে করেছি তো একেও তো 5 দিয়ে করতে হবে, তাহলে একেও একটা 5 দিয়ে গুণ করে দিই, শুধু অনুপাতের খেলা। ঠিক আছে, আচ্ছা আবার সমস্যা হয়ে গেল, দেখো তো, একে যখন 5 দিয়ে করে দিয়েছি তাহলে তো আবার এটাও চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে না? একে 5 দিয়ে করে দিয়েছি, দেখো 3 4 12, 5 12 60 হয়ে গেছে, আবার এখানে এ 12 হয়ে গেছে, তাহলে একে যখন 5 দিয়ে করেছি তাহলে একেও 5 দিয়ে করতে হবে, আবার একে 5 দিয়ে করলে তো একেও 5 দিতে হবে, অনুপাত তো। এবার সব মিলে গেছে। এইটুকুটা বুঝতে পারলে কিনা বলো? আর একবার বলি, চলো দেখো, বলছে এ আর বি এর গত বছরের ইনকাম ছিল 4:3, আবার বলেছে এর গত বছর আর বর্তমান বছরের ইনকামের অনুপাত 3:4। ঠিক আছে, বি এর গত বছর আর বর্তমান বছরের ইনকাম 3:, অন্যকালিত করে দিন, এটা ছিল দেওয়া ছিল কোশ্চেনে 4:3, আর কি দেওয়া ছিল 3:4, এটা দেওয়া ছিল, আর বি এর ক্ষেত্রে 5:6 দেওয়া ছিল। এই পয়েন্ট আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। ঠিক আছে, এটা দেওয়া ছিল। এবার দেখো, বলছে এর গত বছরের ইনকাম 4 টাকা, বি এর আবার বলছি এর গত বছরের ইনকাম 3 টাকা, এটা তো সম্ভব না, তাহলে আমাকে সেম বানাতে হবে। সেম বানাতে গেলে একে 3 দিয়ে গুণ করলাম, একে 4 দিয়ে গুণ করলাম, একে 4 দিয়ে গুণ করলাম, একে 3 দিয়ে গুণ করলাম, সেম হয়ে গেল, 12 12 মিলে গেল। এবার যেহেতু অনুপাত, তাহলে একে 3 দিয়ে গুণ করলে তো একেও 3 দিয়ে গুণ করতে হবে, করে দিলাম। আর যেহেতু একে 4 দিয়ে করেছি সেই জন্য একেও 4 দিয়ে করে দিলাম, হয়ে গেল। তাহলে এর গল্প মিলে গেল এখানে। এবার বি এর গল্পতে আসি, 3 3 9 হয়ে গেছে। আবার দেখো তো, বলছি বি হচ্ছে 9,
আবার বলছি না বি এর গত বছরের ইনকাম 5, তাহলে আবার দুটো আলাদা হয়ে গেছে, আলাদা করা যাবে না, সেম করতে হবে। সেম করতে গেলে একে 5 দিয়ে গুণ করলাম, একে 9 দিয়ে করে দিলাম, হয়ে গেল সেম। তো একই রকম ভাবে একে 9 দিয়ে করেছি, মানে একেও 9 দিয়ে করতে হবে, যেহেতু অনুপাত আছে 9 দিয়ে করে দিলাম। আর যেহেতু এখানে 5 দিয়েছি একটা এক্সট্রা গুণ, তাহলে এদিকেও 5 দিতে হবে, তো যেহেতু অনুপাত আছে 5 দিয়ে দিলাম। যখনই 5 দিয়ে দিলাম এ তো আবার চেঞ্জ হয়ে গেল, তাহলে এ যখন চেঞ্জ হয়ে গেল তাহলে এখানেও একে চেঞ্জ করতে হবে, তাহলে একেও 5 দিয়ে দিলাম। আবার যখন একে 5 দিয়েছি তো একেও দিতে হবে, অনুপাত যেহেতু, হয়ে গেল। তাহলে আলটিমেট দেখো এবার সব মিলে গেছে। দেখো তো 3 4 12, 5 12 60, তাহলে আলটিমেট এখানে 60 দাঁড়িয়েছে। 3 5 9 45, তাহলে 45 দাঁড়িয়েছে। তার মানে এর গত বছরের ইনকাম 60 টাকা হলে বি এর গত বছরের ইনকাম 45 টাকা ছিল। এবার দেখি এদিকে মিলাই তো মিলছে কিনা। 3 4 12, 5 12 60, দেখো এর গত বছরের ইনকাম 60, এর গত বছরের ইনকাম 60, মিলে গেছে। 4 4 16, 5 16 80, এর বর্তমানের ইনকাম 80 টাকা। একই রকম ভাবে বি এরটা মেলায় দেখো 5 9 45, এখানেও দেখো 5 9 45, তাহলে বি এর গত বছর মিলে গেছে, বর্তমান বছর 6 9 54। বোঝা গেল? সব বোঝা গেছে? সবগুলো স্যার দেখো মিলে গেছে, বি এর গত বছর মিলে গেছে, এর গত বছর মিলে গেছে, টোটাল হয়ে গেল। এবার আমাকে কি বলেছে স্যার, তাদের বর্তমানে মোট আয় 8.04 লাখ টাকা। দেখো তো তাদের বর্তমানে মোট আয় কত, এর বর্তমানে আয় কত 80 টাকা, বি এর বর্তমানে আয় কত 54 টাকা, তাই তো 54 টাকা। তাহলে আমার কি দাঁড়ালো, এ আর বি এর বর্তমানে আয় কত দাঁড়াচ্ছে, এ আর বি এর বর্তমানে আয় দাঁড়াচ্ছে 80 টাকা প্লাস 54 টাকা। 80 আর 54 যোগ করলে কত হবে, 8 5 13, 134 টাকা। এটা 134 দাঁড়াচ্ছে, তো 134 ইউনিট দাঁড়াচ্ছে। কোশ্চেনে বলেছে না তাদের ইনকাম 8.04 লাখ, তাহলে এই 134 সমানই 8.04 লাখ, এই 134 সমানই হচ্ছে 8.04 লাখ। এটাকে মুছে দিতে হবে, আচ্ছা এখানে করে দিই, এটা সমান হচ্ছে 8.04 লাখ। তাহলে 34 সমান যদি 134 সমান যদি এটা হয়, তাহলে 1 সমান কত আমি বেরিয়ে যাবেন এখান থেকে, আমার বেরালো কত 134। এ আর বি এর বর্তমানে ইনকাম কত 80 প্লাস 54 134। কোশ্চেন বলছে না 8.04 লাখ, তাহলে এই 134 সমানই 8.04 লাখ। তাহলে এটা সমান যদি এটা হয়, তাহলে আমি এখান থেকে 1 সমান বের করে নিতে পারবো। ঠিক আছে, তো করে নি। 1 সমান কত হবে 8.04 বাই 134, এটাই তো হবে। পয়েন্ট উঠিয়ে দিলাম, ঠিক আছে। পয়েন্ট যদি উঠিয়ে দিই তাহলে স্যার কি হবে, পয়েন্টের জন্য নিচে 1 হয়ে গেল, দুটো সংখ্যা আছে, দুটো শূন্য বসে গেল। 134 দিয়ে কাটা যাবে, কাটা কি যাচ্ছে, কত হচ্ছে দেখো, কাটা তো যাবে, অবশ্যই যাবে না কেন যাবে, কতবারে যাবে। আচ্ছা এরকমই থাক না, এরকমই থাক, আমাকে কি বের করতে দিয়েছে, এরকমই থাক, কাটাকাটি আমি করে লাভও নেই, আমি এভাবেই রেখে দিই, থাক এইভাবেই থাক। 1 সমান আমি বের করে রেখে দিই, 1 সমান হচ্ছে 8.04 ডিভাইডেড বাই 134, এটা আমি রেখে দিলাম 1 সমান। ঠিক আছে 1 সমান, এটা আমাকে কি বের করতে, তখন যদি কেটে যায় বলি যে তবে বি এর গত বছরের আয় কত। আচ্ছা বি এর গত বছরের আয় কত 45 টাকা না, বি এর গত বছরের আয় কত 45 টাকা, তাহলে 1 সমান এত হলে 45 সমান কত, 1 সমান যদি এটা হয় 45 সমান কত ইন্টু 45, তাই হবে। তাহলে উপরে করে দিই, বোঝা গেছে এই পয়েন্ট তো, চলো উপরে করে দিই, চলো করে দিই এখানে। তাহলে বলেছে বি এর গত বছরের আয়, বি এর গত বছরের আয় কত ছিল 45 ছিল না, আমি 1 সমান বের করে রাখলাম 8.04 বাই 134 লাখ, তাহলে 45 সমান কত হবে, তাহলে এটা হবে ইন্টু 45, 04 বাই 134, তাই তো হবে। এবার এখানে কাটাকাটি করতে হবে, চলো এখানে এবার কাটি। পয়েন্ট উঠিয়ে দিলাম, 1 দিলাম, দুটো সংখ্যা আছে দুটো শূন্য দিলাম, 5 দিয়ে কাটি, 5 9 45, 5 দিয়ে কাটলাম, 5 20 100, ঠিক আছে। তারপরে কত দিয়ে যাবে, 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে কাটবো, 4 দিয়ে কেটে দিই, 4 5 20, 4 দিয়ে কাটলাম, 4 2 8, 4 2 8 0 1,
হয়ে গেল 201, 4 দিয়ে কেটে দিলাম। তারপরে কাটা তো আরো যাবে, অবশ্যই যাওয়া উচিত। 9 দিয়ে যাবে, যাচ্ছে না, কিছু সমস্যা হলো তাহলে, কোথাও ভুল হয়েছে, যোগ করতে ভুল করেছি। 8 5 13, 54 টাকা, 80 টাকা, 134 টাকা, 134 টাকা, 8.04 লাখ, তাহলে 45 হলে কত? ঠিকই তো আছে, ঠিকই তো আছে, ঠিকই আছে। কোথায় ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে বাবু, কোথায় ভুল হচ্ছে? কোথায় ভুল হচ্ছে, কোথায় হচ্ছে, কোথায় হচ্ছে? 5 দিয়ে 5 দিয়ে 5 দিয়ে কোথায়, এটা কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। একশো যদি রেখেই দিতাম, কিছু ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে দাঁড়াও। a প্লাস বি এর দাঁড়ালো 80 প্লাস 54, 134, 134 সমান, ডাটা সব ঠিক আছে তো 8.04, 134 সমান 8.04, তাহলে 1 সমান 8.04 ডিভাইডেড বাই 134 সমান হচ্ছে এত, তাহলে 1 সমান বেরিয়ে গেল 8.04 বাই 134, তাহলে পঁয়তাল্লিশ সমান কত হবে? তাহলে তাই তো হওয়া উচিত 8.04 ডিভাইডেড বাই 134 ইন্টু 45, পয়েন্ট উঠিয়ে দিলাম, 1 দুটো শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা 100 কাজ করব না, 100 থাক, 100কে যদি রেখে দিই তাহলে 134 কাটা যাচ্ছে কিছু দিয়ে, 4 দিয়ে কাটলাম, 3 4 12, 4 দিয়ে, সরি 4 দিয়ে তো যাবে না, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটি, 6 দিয়ে 12, 67, 2 দিয়ে কাটলাম 4 0 2, তাই দাঁড়ালো 67 হচ্ছে, এখানে দাঁড়াচ্ছে এটা 5, 6 দিয়ে 6 6 36, আচ্ছা 6 দিয়ে কেটে যাচ্ছে তো, 6 দিয়ে গুণ করলে তাই তো হয়, 6 6 36 আর 6 7 42, 360 আর 42, এই 6 দিয়ে তো কেটে যাচ্ছে, তাহলে কোথায় ভুল হয়েছিল? তাহলে 6 45 কত হবে? 6 45 90, 270, 270 ডিভাইডেড বাই 100, তাহলে 2.7 লাখ। কাটতে ভুল হয়েছিল, চলো 2.7 লাখ, বোঝা গেছে? কাটতে ভুল হয়েছিল স্যার। এ প্লাস বি এর ভ্যালু আমার বেরালো 134, কোশ্চেনে দেওয়া আছে না, এ প্লাস বি এর ইনকাম হচ্ছে 8.04 লাখ টাকা, তাহলে 134 সমান 8.04, তাহলে 1 সমান কত হবে? 8.04 বাই 134, তাহলে 1 সমান যদি এটা হয়, তাহলে বি এর গত বছরের ইনকাম চেয়েছে, বি এর গত বছরের ইনকাম কত? 45, তাহলে 45 সমান কত? ইন্টু 45, পয়েন্ট উঠিয়ে দিলাম, 1 হলো, দুটো সংখ্যা ছিল, দুটো শূন্য বসে গেল, ঠিক আছে। 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম 67 হলো, 2 দিয়ে কাটলাম 402 হলো, 67 কে 402 দিয়ে কেটে গেল, 6 বারে 6 হয়ে গেল, 6 ইন্টু 45 করলাম, 270 হলো ডিভাইডেড বাই 100, দুটো শূন্য আছে 2 ঘর আগে, এখানে যদি 70 দিই 2 ঘর আগে দশমিক বসে যাবে, ঠিক আছে। তাহলে 2.7 লাখ টাকা। দেখো অপশন আছে, হ্যাঁ অপশন 1 নম্বরে আছে, এত লাখ টাকা, বোঝা গেছে? চলো পরেরটাই আসি, দেখে নাও একবার, দেখে নাও পরেরটাই আসি। কি বলছে? বলছে একটি পরীক্ষায় কতজন আবেদন করেছে যদি পাস এবং ফেলের অনুপাত 23:35 হয়? ঠিক আছে, বলছে কি বলেছে কোশ্চেনে, একটা পরীক্ষায় কতজন আবেদন করেছে যখন পাস ফেলের অনুপাত 23:35, মানে 23 জন পাস করে থাকলে 35 জন ফেল করেছে পরীক্ষাটাতে, ঠিক আছে। নেক্সট লাইন কি বলেছে? বলছে যদি 62 জন কম আবেদন করত এবং 27 জন কম পাস করত, তবে নতুন পাস ফেল অনুপাত হতো 9:14।
তাহলে আমাকে বের করতে হবে টোটাল কতজন আবেদন করেছিল। কোশ্চেনটা আরেকবার বুঝি কি বলেছে। বলছে একটা পরীক্ষা কন্ডাক্ট করবে, ঠিক আছে। বলছে পরীক্ষাতে কতজন ফর্ম ফিল আপ করেছে, তার জন্য কি কি আমাকে তথ্য দিয়ে দিয়েছে, আমার কতজন ফর্ম ফিল আপ করেছে সেটা বের করতে হবে। তার জন্য কি কি তথ্য দিয়েছে, দিয়েছে পাস ফেলের অনুপাত 23:35, 23 জন পাস করলে 35 জন ফেল করেছে। বলছে যদি আরো 62 জন কম ফর্ম ফিল আপ করতো এবং 27 জন যদি আরো কম পাস করতো তাহলে নতুন পাস ফেলের অনুপাত হতো 9:14, ঠিক আছে। তাহলে বলেছে কয়জন আবেদন করেছিল, কয়জন ফর্ম ফিল আপ করেছিল সেটা বের করতে হবে। দেখি, দেখো পাস ফেলের অনুপাত বলে দিয়েছি, লিখে দিলাম একবারে, পাস ফেলের অনুপাত বলে দিয়েছি। কি বলে দিয়েছে, বলছে 23 জন 23:35, তাই তো 23:35, তার মানে 23 জন পাস করলে 35 জন ফেল করেছে না। আচ্ছা 23 জন আমি ধরে নিলাম 23 জনই পাস করেছে, 35 জন ফেল করেছে, তাহলে টোটাল কতজন পরীক্ষা দিয়েছিল, টোটাল কতজন আবেদন করেছিল, 23 আর 35 যোগ করলে কত হয় 58। তাহলে এখন আমার কাছে কি দাঁড়ালো, টোটাল যদি 58 জন পরীক্ষা দিয়ে থাকে বা আবেদন করে থাকে তার মধ্যে 23 জন পাস করেছে, 35 জন ফেল হয়েছে। এখানে কিন্তু এরকম ধরে নিও না যে 58 জন ফর্ম ফিল আপ করেছে, কিছু জন পরীক্ষা দিতে যায়নি, ওগুলো আমার হিসাব নেই। যতজন ফর্ম ফিল আপ করেছে সবাই পরীক্ষা দিতে গেছে, ঠিক আছে। তাহলে 58 জন যদি পরীক্ষা দিতে যায় তাহলে তার মধ্যে 23 জন পাস করেছে, 35 জন ফেল করেছে, ভালো কথা। তারপরে কি বলেছে, তারপরে বলেছে নতুন অনুপাত পাস ফেলের কত, 9:14। নতুন যেটা 62 জন কম ফর্ম ফিল আপ করবে এবং 27 জন কম পাস করবে, তারপরে যে নতুন অনুপাত সেটা 9:14। তার মানে টোটাল কত, 9 আর 14 যোগ করলে 23। তার মানে নতুন অনুপাত অনুযায়ী 23 জন যদি পরীক্ষা দেয় তাহলে 9 জন পাস করেছে, 14 জন ফেল করেছে। এই হয়ে গেল গল্প। ভালো করে মাথায় রাখো, একদম ভালো করে মাথায় রাখো। আমরা কি করব, এখানে কোন দুটো চেঞ্জ হচ্ছে সেটা মাথায় রাখো। কোন দুটো চেঞ্জ হচ্ছে, এক চেঞ্জ হচ্ছে টোটাল আবেদনের সংখ্যা, তাই তো প্রথমে ছিল একটা, 62 জন কম আবেদন করছে, তার মানে আবেদনের সংখ্যাটাতে হেরফের হয়েছে। আর কোথায় হেরফের হয়েছে, আর হেরফের হয়েছে পাস করার সংখ্যাটাতে, পাস করার সংখ্যাটাতে আর আবেদনের সংখ্যা। দেখো বলছে প্রথমেই যতজন পাস করছিল এখন 27 জন কম করছে। আমাকে কি বের করতে হবে, আমাকে সেই দুটো জিনিসকে বুঝতে হবে যে কোন দুটো জিনিস চেঞ্জ হচ্ছে। এক চেঞ্জ হচ্ছে টোটাল সংখ্যাটা, টোটাল আবেদনের সংখ্যাটা, আর এক চেঞ্জ হচ্ছে পাসের সংখ্যাটা, ঠিক আছে। ফেল নিয়ে আমার কোনো গল্প নেই, কোশ্চেনে বলে দিয়েছে টোটালটা চেঞ্জ হয়েছে কোশ্চেন অনুযায়ী আর পাসের সংখ্যা চেঞ্জ হয়েছে। যে দুটো চেঞ্জ হচ্ছে আমি ওই দুটোকে নিয়ে এবার কাজ করব। দেখো এই পর্যন্ত হয়ে গেছে, এবার আমি কি কাজ করব, আমার কি কি চেঞ্জ হয়েছে, টোটালটা চেঞ্জ হয়েছে আর পাস চেঞ্জ হয়েছে। তাহলে আমার নেক্সট কাজ হবে এই দুটো নিয়ে। দেখো তো প্রথম অনুযায়ী, প্রথম সমীকরণ অনুযায়ী, প্রথম অনুপাত অনুযায়ী টোটাল যদি 58 জন পরীক্ষার্থী হয়, আচ্ছা এটাকে একটু উপরে লিখি, নাহলে আবার উপরে না লিখলে পরে আবার নিচে হবে না। এই পর্যন্ত হয়ে গেছে, আমি মুছে দিয়ে উপরে করি, নাহলে পরে আবার নিচের দিকে হবে না, ঠিক আছে। তাহলে একটু উপরে করি। দেখো টোটাল আর হচ্ছে পাস, আমি এই দুটো নিয়ে এবার কাজ করব। বলছে টোটাল যদি 58 জন পরীক্ষা দিয়ে থাকে তাহলে তার মধ্যে 23 জন পাস করেছিল। আবার নতুন সমীকরণ অনুযায়ী টোটাল যদি 23 জন পরীক্ষা দিয়ে থাকে তাহলে তার মধ্যে কত ছিল, 9 জন পাস করেছিল। এটাই তো আমার হিসাব। কখন হয়েছে এই যে চেঞ্জটা, কখন হয়েছে, যখন টোটালটা 62 জন কমে গেছে আর পাসের সংখ্যাটা 27 জন কমে গেছে। 87 তো বলেছে, হ্যাঁ 27 জন কমে গেছে। এটাই গেল, এগুলো মুছে দিই, এটাই হিসাব। এই তো দেখে দেখে বুঝতে পারছো না এবার কোন নিয়মে চলে এসেছি, সেই নিয়মে চলে এসেছি, যেই নিয়ম নিয়ে বলেছিলাম যে মরা পর্যন্ত কাজে লাগবে, সেই নিয়মে চলে এসেছি। কি করব, একদম সেম জিনিস, ক্রস গুণ করে দিলাম। 58 × 9 করলে কত হবে, 8 9 72, 72 এর 2 এখানে লিখে দিই, 72 এর 2 হাতে থাকলো 7, 5 9 45 আর সাথে 52, 522 হয়ে গেল, 522। 23 × 23 করে দিব, কত হবে 529। 23 × 23 করলে 23 এর স্কয়ার কত, 529।
ঠিক আছে, তাহলে এই দুটোর ডিফারেন্স কত? 529 থেকে 522 বাদ দিলে কত হয়? 7। আমি রেখে দিলাম 7। ঠিক আছে, এই দুটোর ডিফারেন্স লিখে দিলাম। যারা নতুন করছো ব্যাকে গিয়ে দেখে নিবে ক্লাসগুলো। এই দুটোর ডিফারেন্স লিখে দিলাম 7। এবার আমি করব কি, সেম এখানেও ক্রস গুণ করব। 62 × 9 করলে কত হবে? 9 2 18 8, হাতে থাকলো 1, 6 9 54 আর 1 55। তাই তো হচ্ছে 9 2 18 8, হাতে থাকলো 1, 6 9 54 1 55 হয়ে গেল। 23 × 27, 23 × 27 করে নিই। 27 কে 23 দিয়ে গুণ করি, কত হচ্ছে? 21 2 6 2 8, 8 থাকলো হাতে, 7 2 14, 14 8 22, 4 আর 6 621। তাই তো হচ্ছে 621, 6 2 1। তাহলে এই দুটোর গুণ করলাম 621 হলো, এই দুটোর গুণ করলাম 558। তাহলে এদের ডিফারেন্স কত? 621 থেকে 558 বাদ দিলে এদের ডিফারেন্স কত হচ্ছে? এদিকে হচ্ছে 21 আর এদিকে হচ্ছে 42, তাহলে 63। তাহলে এদের ডিফারেন্সটা সমান হবে কার সাথে? 7 এর সাথে। মনে করো আগে আমরা এরকম প্রচুর অঙ্ক করেছি এই নিয়মের। তাহলে এদের ডিফারেন্সটা কার সাথে সমান হবে? এদের ডিফারেন্সের সাথে সমান হবে। তাহলে 7 সমান 63 হলে 1 সমান কত? 1 সমান কত? 9। 7 9 63 তো, তাহলে 1 সমান 9। 7 সমান 63 হলে 1 সমান কত? 63/7 মানে 9 হয়ে গেল। আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে বের করতে দিয়েছে টোটাল কতজন আবেদন করেছিল বা টোটাল কতজন পরীক্ষা দিয়েছিল। টোটাল পরীক্ষা কতজন দিয়েছিল? 58 জন দিয়েছিল। তাহলে 1 সমান যদি 9 হয় তাহলে 58 সমান কত হবে? 1 সমান 9 হলে 58 সমান কত হবে? 58 × 9। 58 × 9 করলে কত হবে? এই আগে বের করে রেখেছি, কত? 522, টুকলি করে দিলাম 522। তাহলে টোটাল কতজন আবেদন করেছিল? 522 জন আবেদন করেছিল টোটাল। সরি, কত ভুল করলাম? 522ই তো হচ্ছে, 522ই হবে। 58 × 9 522, এটা অপশন ভুল হয়েছে, এটা 522 হবে। 522 জন। ঠিক আছে, বোঝা গেল? 9 × 58 করলাম। 1 সমান যদি 9 হয় তাহলে 58 সমান কত হবে? 58 × 9, 58 × 9 করলাম, 8 9 72 2, হাতে থাকলো 7, 5 9 45 আর সাথে 52, 522। অপশনটা ঠিক করে নেবে, 522 হবে। বোঝা গেছে এটা? যদি এরকম দিত যে 62 জন কম আবেদন করেছে এবং 27 জন কম ফেল করেছে, তখন কিন্তু আমি পাস নিতাম না, তখন আমরা টোটাল আর ফেল নিয়ে কাজ করতাম। বোঝা গেল? যে দুটো চেঞ্জ হবে আমরা ওই দুটোকে নিয়েই এখানে কাজটা করব। কেমন? ঠিক আছে, পরেরটাই আসি তবে। দেখো, বলছে একই দৈর্ঘ্যের দুটি মোমবাতি একই সময়ে জ্বালানো হলো। প্রথমটি 6 ঘন্টা এবং দ্বিতীয়টি 4 ঘন্টার পর নিভে যায়, তবে কত সময় পর তাদের দৈর্ঘ্যের অনুপাত 2:1 হবে? কি বলেছে কোশ্চেন ভালো করে পড়বে। আমাদের একটা সমস্যা, কোশ্চেন আমরা বুঝি না, অঙ্ক করতে চলে যাই। বলছে একই দৈর্ঘ্যের দুটি মোমবাতি আছে, একই মাপের দুটো মোমবাতি আছে, একই মাপের দুটো মোমবাতি আছে, একই মাপের দুটো মোমবাতি রয়েছে। ঠিক আছে, একই সময় জ্বালানো হলো। প্রথমটি 6 ঘন্টা এবং দ্বিতীয়টি 4 ঘন্টা পর নিভে যায়। এটা নিভতে 6 ঘন্টা টাইম লাগে, এটা নিভতে 4 ঘন্টা টাইম লাগে। ঠিক আছে, তাহলে কত সময় পর তাদের দৈর্ঘ্যের অনুপাত 2:1 হবে? আচ্ছা দেখো তো, এটা 6 ঘন্টায় নিভে যায়, এটা 4 ঘন্টায় নিভে যায়, তার মানে এর যে জ্বলার স্পিডটা সেটা কম না? এর নিভতে 6 ঘন্টা লাগে, তার মানে ধিমে 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 জ্বলছে, টুইঙ্কেলিং করে জ্বলছে। আর এটা 4 ঘন্টায় নিভে যাচ্ছে, তার মানে দাও দাও করে জ্বলছে, এর বেশি স্পিডে জ্বলছে। তাহলে এর রেটটা কম, এর রেটটা বেশি, এ তাড়াতাড়ি নিভে যাবে। ঠিক আছে, কোশ্চেন কি বলেছে? কত সময় পর এর আর এর, আমি ধরে নাও 2 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, আমি যখন দেখতে গেলাম দেখছি এর যতটা পড়ে আছে, ধরে নাও এ এতটা পড়ে আছে, এতটা পড়ে আছে, এ যতটা পড়ে আছে এ তার অর্ধেক পড়ে থাকবে। এমন কত ঘন্টা পর এর আর এর পড়ে থাকার রেশিওটা 2:1 হবে? একটা সময় তো হবেই, কারণ এ তো ধীরে ধীরে জ্বলছে আর এ তাড়াতাড়ি জ্বলছে।
তাহলে একটা সময় হবে যে এ অনেকটা পড়ে আছে, এ ততক্ষণে একদম নেভার ঠিক শেষের দিকে চলে এসছে, হবে তো। কখন বলছে আমাকে এমন সময়টা বের করো যখন এর ডবল, মানে এর ডবল থাকবে এ পড়ে। কোশ্চেন বোঝা গেছে? এ যদি 10 মিটার পড়ে থাকে তাহলে এই 5 মিটার পড়ে থাকবে। ঠিক আছে, বোঝা গেল কোশ্চেন? ঠিক আছে, তাহলে কোশ্চেনে আসি। আচ্ছা, এখান থেকেই করে নি। দেখো, এই মোমবাতিটা 4 ঘন্টায় নেবে, এ 6 ঘন্টায় নেবে, এ 4 ঘন্টায় নেবে। আমি মোমবাতিটার একটা লেন্থ ধরে নেব, দুটাই তো একই দৈর্ঘ্যের মোমবাতি, তাহলে আমি যে কোনো একটা লেন্থ ধরে নিতে পারি, 50, 60, 100, 500, 1000, 1 লাখ, যা ইচ্ছা ধরতে পারো। কিন্তু আমি এমন একটা ধরবো যাতে করে আমার অঙ্কটা কাটাকুটি করতে সুবিধা হয়। আমি ধরে নিলাম 50 ধরে নিলাম, কাটতে পারছি না, ভগ্নাংশে চলে আসে, অ্যান্সার একই বেরাবে, কিন্তু আমার কাটাকাটিতে সমস্যা হবে। তাহলে আমি এমন একটা ধরবো যাতে কাটতে সুবিধা হয়। তাহলে কি ধরবো? এই দুটো লসাগু ধরে নিই, 4, 6, 24। তাহলে আমি মোমবাতিটার লেন্থ ধরে নিলাম 24 মিটার। আমি ধরে নিলাম দুটাই মোমবাতি 24 মিটার করেছিল। ঠিক আছে। আচ্ছা, প্রথম মোমবাতিটা যদি 6 ঘন্টায় নিভে যায়, তার মানে ও 6 ঘন্টায় 24 মিটার পড়ে। প্রথম মোমবাতিটা তাহলে 6 ঘন্টায় 24 মিটার পড়ে। তাহলে 6 ঘন্টায় যদি 24 মিটার পড়ে, তাহলে এর রেটটা কত পড়ার? দেখো তো, 3 মিটার পার আওয়ার না, সরি 4 মিটার পার আওয়ার। ঘন্টায় 4 মিটার করে না? ও 6 ঘন্টায় পড়ে 24 মিটার, তাহলে 1 ঘন্টায় কত পড়বে? 4 মিটার। তাহলে এই মোমবাতিটার পড়ার রেটটা 4 মিটার পার আওয়ার। একই রকম ভাবে এই সেকেন্ড মোমবাতিটা এ 4 ঘন্টায় পড়ে 24 মিটার, তাহলে এ 1 ঘন্টায় 6 মিটার করে পড়ে না? 1 ঘন্টায় 6 মিটার করে পড়ে, তাহলেই তো 4 ঘন্টায় 24 মিটার পড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে এই পয়েন্ট? তো এবার দেখো, আমি ধরে নিলাম যে টি ঘন্টা পর ওদের রেশিওটা 2:1 হবে। আমাকে বলেছে কখন ওদের রেশিওটা 2:1 হবে। আমি ধরলাম টি ঘন্টা পর হবে, তার মানে টি ঘন্টা পুরা হয়ে গেছে, তারপর এটা ওর ডবল হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো তো, প্রথম যে মোমবাতিটা ও 1 ঘন্টায় 4 মিটার পড়ে, তাহলে ও টি ঘন্টায় কত পড়বে? টি ঘন্টায় 1 ঘন্টায় যদি 4 মিটার করে পড়ে, তাহলে টি ঘন্টায় 4 × টি মিটার পড়বে। তাহলে প্রথম মোমবাতিটা 4 ঘন্টায়, প্রথমটা ফার্স্টটার কথা বলছি, ফার্স্ট মোমবাতিটা 4 ঘন্টায় 4 × টি মিটার পড়ে গেছে। 1 ঘন্টায় 4 মিটার পড়ে, তাহলে টি ঘন্টায় 4 × টি মিটার পড়ে গেছে। টোটাল কতটা ছিল? 24 মিটারের ছিল, টোটাল 24 মিটারের ছিল। ঠিক আছে, তার মধ্যে 4টি পুড়ে গেছে, তাহলে কতটা পড়ে আছে? 24 - 4টি পড়ে আছে। বুঝতে পারলে কি বললাম? প্রথম যে মোমবাতিটা 4 ঘন্টায় 4টি পুড়ে, তাহলে 24 মিটার যদি টোটাল মোমবাতিটার লেন্থ হয়, তাহলে বাকি কতটা পড়ে আছে? 24 - 4টি পড়ে আছে। হয়ে গেল। সেকেন্ডটাতে আসি। সেকেন্ড মোমবাতিটা 1 ঘন্টায় 6 মিটার পড়ে, তাহলে ও টি ঘন্টায় কতটা পড়বে? 60 পড়বে না? 6 × টি, 60 পড়বে। তাহলে এটার কতটা পড়ে থাকবে? এরও 24 মিটার দৈর্ঘ্য, 24-এর মধ্যে 60 পুড়ে গেছে, তাহলে কত পড়ে থাকবে? 24 - 60 পড়ে থাকবে। তাহলে প্রথম মোমবাতি এতটা পড়ে আছে, দ্বিতীয়টা এতটা পড়ে আছে, তাহলে এদের অনুপাত কত হবে? এটা বাই এটা, এটাই তো পড়ে আছে, এটা বাই এটা। আমাকে কোশ্চেনে এটাই তো বলেছে 2/1, তাই বলেছে না? এবার এগুলো মুছে দিই। কোশ্চেনে তো আমার এটাই বলেছে 2/1। এখান থেকে আমি টি বের করে নেব না? টিটাই তো বের করতে বলেছে, কত সময় পর এই রেশিওটা হবে। দেখো, টি বের করে নি, 1 দিয়ে ক্রস গুণ করলাম, 24 হলো, -40 হয়ে গেল, সমান 24 × 2 করলাম, 48 হলো, -6 দিয়ে 12টি হয়ে গেল। ঠিক আছে, টি গুলোকে একদিকে নিয়ে আসি, -40 ছিল, এইদিকে -12টি, এদিকে আসলে +12টি হয়ে গেল, সমান 48 আছেই, এদিকে দেখো 24 আছে, ওইদিকে গেলে -24 হয়ে যাবে না? -24 হয়ে গেল। 12টি থেকে 4টি বাদ দেব, কত হবে? 80, সমান 48 থেকে 24 বাদ দেব, কত হবে? 24। তাহলে 8 দিয়ে 24কে কেটে দিলাম, 3 × 8 = 24। তাহলে টি এর ভ্যালু কত দাঁড়ালো? টি এর ভ্যালু স্যার 3 দাঁড়ালো। তাহলে কতক্ষণ পর রেশিওটা হবে? 3 ঘন্টা পর সেই রেশিওটা হবে। তাহলে সি এর মান 3, অপশন সি 3 অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে?
পরেরটায় আসি, তবে দেখে নাও পরেরটায় আসি। থ্রি ইস টু ফাইভ, মানে এ আর বি এর আয়ের অনুপাত 3:5। এর ব্যয় তার আয়ের 7/12 এবং বি এর ব্যয় তার আয়ের 8/15। তবে তাদের ব্যয়ের ধনাত্মক পার্থক্য হলো 14,300 টাকা। তাহলে এর আয় নির্ণয় করো। এ আর বি এর, দেখো এ আর বি এর আয়ের অনুপাত দিয়ে দিয়েছে। আয়ের অনুপাত কত দিয়েছে? 3:5 বলে দিয়েছে। তার মানে এ 3 টাকা আয় করলে বি 5 টাকা আয় করে, ভালো কথা। এদের ব্যয় বলেছে, এর ব্যয় বলেছে তার আয়ের 7/12 এবং বি এর ব্যয় বলেছে তার 8/15। মানে দেখো বলছে এর ব্যয়, যদি এ যা ইনকাম করে তার 7/12 অংশ ব্যয় করে। তার মানে এ যদি 12 টাকা ইনকাম করে, এর কথা বলছি আমরা, এ যদি 12 টাকা ইনকাম করে তাহলে ও 7 টাকা ব্যয় করে। আয়ের 7/12 অংশ ব্যয় করা মানে কি? ও 12 টাকা আয় করলে 7 টাকা ব্যয় করে। তাহলে যদি আমি 3 টাকা এ আয় করে তাহলে কত ব্যয় করবে? ইন্টু 3। তার মানে কত হচ্ছে? 3 7 21/12, তাই তো? দরকার নেই, আমি এখানে কেটে দিই, 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 4 12, তাহলে 7/4। একই রকম ভাবে বি বলেছে তার 8/15, আয়ের 8/15 অংশ ব্যয় করে। তার মানে কি? 15 টাকা যদি আয় করে তাহলে 8 টাকা ব্যয় করে। 15 টাকার মধ্যে 8 টাকা ব্যয় করে, তাহলে 5-এ কত করবে? তাহলে 5-এ কত করবে? 5 দিয়ে কেটে দিলাম 3, তাহলে 8/3 টাকা বি ব্যয় করবে। এ ব্যয় করে 7/4, বি ব্যয় করে 8/3। এ ব্যয় করে 7/4, বি ব্যয় করে 8/3। কোশ্চেন কি বলেছে? এদের ব্যয়ের ধনাত্মক পার্থক্য হলো 14,300। তাহলে এদের মধ্যে পার্থক্যটাই 14,300 না? এদের মধ্যে পার্থক্যটাই 14,300। তাহলে এদের মধ্যে পার্থক্য কত হবে? বের করি তো। 3 4 12 লসাগু, তাহলে 3 3 7 21 মাইনাস 4 4 8 32। 21 থেকে 32 বাদ দিলে কত হবে? -11/12। কিন্তু মাইনাস তো নেওয়া যাবে না, কারণ ধনাত্মক পার্থক্য বলেছে, মানে আমাকে ডিফারেন্স চেয়েছে, আমাকে মাইনাস জানতে চাইনি। তাহলে 11/12। তাহলে বলো তো এই 11/12 মানেই 14,300 না? কোশ্চেনে তো তাই দেওয়া আছে। তাহলে যদি তাই হয় তাহলে মুছে দিলাম, মুছে দিই। তাহলে কি দাঁড়াচ্ছে? এই 11/12 সমানই হচ্ছে 14,300। তাহলে এখান থেকে আমি বলতে পারবো না 1 সমান কত? 1 সমান কত হবে? 14,300 ডিভাইডেড বাই 11/12। তার মানে উপরে গেলে উল্টে যাবে, 12/11। 11 দিয়ে কেটে দাও, যাবে? অবশ্যই যাবে। 11 কে 11 33, 3 11 33 00। তাহলে 12 × 13 করলে কত হয়? 3 12 36, 6 হাতে থাকলো 3, 12 3 15 00। কত হয়? 15,600 টাকা। এটা 1 সমান দাঁড়ালো 15,600। আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে বের করতে দিয়েছে এর আয় নির্ণয় করো। এর আয় কত ছিল? তাহলে দেখো তো এর অনুপাত কত দেওয়া ছিল? 3:5 ছিল না? এ আর বি এর আয়ের অনুপাত 3:5 ছিল না? তার মানে 1 সমান যদি 15,600 হয়, তাহলে 3 সমান কত হবে? তাহলে 3 সমান কত হবে? 3 × 15,600 কত হয়? 00 বসে গেল, 3 6 18 8 হাতে থাকলো 1, 3 15 45 একে 46। তাহলে আমার এর আয় কত হলো? 46,800 টাকা। দেখো অপশন নাম্বার সি, 46,800 টাকা। যদি বলতো বি এর আয় কত, তাহলে 1 সমান এত, তাহলে 5 সমান কত বের করে নিতাম। বোঝা গেল? বোঝা গেছে? চলো পরেরটাই আসি। ছয় নাম্বার দেখো কি বলছে। বলছে 3 বন্ধু ABC এর দলের মধ্যে 5,525 টাকা এমন ভাবে ভাগ করে দেয় যে যদি এ বি এবং সি এর প্রাপ্ত অর্থ থেকে যথাক্রমে 50 100 এবং 75 টাকা বাদ দেওয়া হয়, তাহলে তাদের প্রাপ্ত অর্থের ভাগ 11:18:24 অনুপাতে হতো। তাহলে প্রথমে
সি প্রথমে কত টাকা পেত। দেখো কি বলেছে, আমার কাছে টোটালে 5,525 টাকা আছে, 5,525 টাকা আছে। এই টাকাটা আমি তিনজন এ বি সি এর মধ্যে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। বলছে ভাগ করে দিয়ে একটা তো কিছু পাবে, এ একটা কিছু পেলো, বি একটা কিছু পেলো, সি একটা কিছু পেলো, কত পেলো আমি জানি না। বলছে এ যদি 50 টাকা কম পেতো, বি যদি 100 টাকা কম পেতো, সি যদি 75 কম পেতো, তাহলে তো একটা নতুন অনুপাত দাঁড়াতো এ বি সি এর। বলছে ওই নতুন অনুপাতটা হচ্ছে 11, 18, 24। তাহলে বলছে সি প্রথমে কত টাকা পেয়েছিল। মানে স্যার দেখো 5,525 টাকা আমার কাছে ছিল, এই টাকাটা আমি তিনজনের মধ্যে ভাগ করে দিলাম, এ বি সি এর মধ্যে। নিঃসন্দেহে এরা কিছু একটা টাকা পেয়েছে, কিছু করে পেয়েছে, আমি জানি না কত করে পেয়েছে, কিন্তু কিছু একটা অ্যামাউন্ট পেয়েছে। বলছে এ যদি আরো 50 টাকা কম পেত, বি যদি আরো 100 টাকা কম পেত, এবং সি যদি আরো 75 টাকা কম পেত, তাহলে নিঃসন্দেহে নতুন একটা কিছু অ্যামাউন্ট দাঁড়াতো, এর একটা নতুন অ্যামাউন্ট, বি এর একটা নতুন অ্যামাউন্ট, সি এর একটা নতুন অ্যামাউন্ট দাঁড়াতো তো। বলছে এদের যদি আমি অনুপাত বের করি, এদের যদি আমি অনুপাত বের করি, তাহলে অনুপাতটা হবে 11, 18, 24, 11, 18 আর 24, ঠিক আছে। তাহলে বলছে সি প্রথমে কত টাকা পেয়েছিল, আমাকে এটাই বের করতে দিয়েছে। আচ্ছা দেখো তো, এখন নতুন যে অনুপাতটা বারটা দেওয়ার পর নতুন অনুপাত 11:18:24, তার মানে এ যদি 11x টাকা পায়, তাহলে বি 18x টাকা পেয়েছে, সি 24x টাকা পেয়েছে এখন বর্তমানে, তাই তো পাবে। এ যদি 11x টাকা পেয়ে থাকে, তাহলে বি পেয়েছে 18x টাকা এবং সি পেয়েছে 24x টাকা, এটাই তো বর্তমানে তারা পাবে, এখন বর্তমানে তাদের পাওয়ার এটাই। আচ্ছা এই 11x টাকাটা কখন এ পেয়েছে, ওর মূল টাকা থেকে 50 টাকা বাদ দেওয়ার পর না। তার মানে এই টাকার সাথে যদি আমি 50 টাকা যোগ করি, তাহলে এর মূল টাকা পেয়ে যাব। এই টাকার সাথে যদি 100 টাকা যোগ করি, তাহলে বি এর মূল টাকা পেয়ে যাব। এই টাকার সাথে 75 টাকা যোগ করলে সি এর মূল টাকা পেয়ে যাব। বোঝা গেল? এখান থেকে 50 বাদ দিয়েছি, তবেই আমার 11x দাঁড়িয়েছে। তাহলে 11x এর সাথে 50 যোগ করলে তো এ হয়ে যাবে। এটার সাথে বি এর সাথে 100 টাকা বাদ দিয়েছি, তাহলে 18x দাঁড়িয়েছে। তাহলে 18x এর সাথে 100 যোগ করলে বি এর মূল টাকা পেয়ে যাব। একই রকম ভাবে সি এর কাছ থেকে 75 টাকা বাদ দিয়েছি, তাহলে 24x দাঁড়িয়েছে। তাহলে 24x এর সাথে 75 যোগ করলে সি পেয়ে যাব, তাই তো? ঠিক আছে, তাহলে এটা মুছে দিই। তাহলে যেটা দাঁড়ালো, এখন দাঁড়ালো 11x ছিল, এর সাথে 50 যোগ করে দিলাম, এর মূল টাকা হয়ে গেল। তারপরে 18x ছিল বি এর টাকা, এর সাথে 100 যোগ করলাম, বি এর মূল টাকা হয়ে গেল। সি এর 24x, এর সাথে আমি 75 টাকা যোগ করলাম, সি এর মূল টাকা হয়ে গেল। তাহলে এ বি সি এর টোটাল এই টাকা ছিল না? এটাই তো ছিল, ওই যে বলা আছে 5,525, এটা সমানিত 5,525 টাকা। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না। 11x, 18x আর 24x যোগ করি, আগে এক্স গুলোকে যোগ করে নি। 11, 18, 29, 29 আর 24 যোগ করলে 53। তাহলে 53x সমান, সমান কেন, এদিকে যোগ করে নি। 50 আর 100 150, 150 আর 75 225 সমান কত আছে? 5,525 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি 53x ইকুয়াল টু কি বলতে পারবো? 5,525, এইটা এদিকে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে বাদ দিলাম, কত বাদ দিলে কত হবে? 525 থেকে 225 বাদ 300, তাহলে 5,300 টাকা। 53 দিয়ে কাটা যাবে, দেখেই বুঝতে পারছো, একবারে কাটলাম, ডবল জিরো ছিল বসিয়ে দিলাম, তাহলে এক্স এর ভ্যালু দাঁড়ালো 100 টাকা। তাহলে এক্স এর ভ্যালু 100 টাকা, তাহলে বি কত টাকা পাবে? সরি, সি বের করতে বলেছে, সি কত টাকা পাবে? সি এর ভ্যালু কত ছিল? সি কত টাকা পাচ্ছিল? এখন কত পাচ্ছিল? 24x, তার মানে 24 ইন্টু 100, 2400 টাকা। এটা তো সি এর বর্তমান টাকা, কিন্তু কোশ্চেনে দিয়েছে সি প্রথমে কত টাকা পেয়েছিল। তাহলে প্রথমে এটা তো পেয়েছিল, তার সাথে আরো 75 টাকা অ্যাড হবে। তাহলে সি প্রথমে কত টাকা পেয়েছিল? এটা তো সি পেয়েছিল, তার সাথে সি আরো 75 টাকা পেয়েছিল। তাহলে সি প্রথমে কত পেয়েছিল? 2475 টাকা পেয়েছিল। তাহলে সি প্রথমে পেয়েছিল 2475 টাকা। দেখো অপশন নাই, এটা স্যার 2475 হবে, 2400 করে নাও। তাহলে অপশন নাম্বার ডি
2475 টাকা পেয়েছে। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল। পরেরটাই আসি তাহলে, 6 হয়ে গেল, 7-এ আসি, দেখো হয়ে গেছে। কি বলেছে? বলছে একটি ভগ্নাংশে লব হর অপেক্ষায় 2 কম, যদি লবকে 2 গুণ করা হয় এবং হরকে 3 গুণ করা হয় তাহলে ভগ্নাংশটি 2/9 হয়। তাহলে ভগ্নাংশটি কত? আচ্ছা স্যার, আমি ভগ্নাংশটা ধরে নিলাম x/y। কি বলেছে কোশ্চেনে? বলছে আচ্ছা তার আগে বলে দিই, ওপরে যেটা থাকে সেটা লব, নিচে যেটা থাকে সেটা হর। ওপরে যেটা থাকে সেটা হচ্ছে নিউমারেটর, নিচে যেটা থাকে তার নাম হচ্ছে ডিনোমিনেটর। ঠিক আছে, লব আর হর, ওপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। কোশ্চেনে বলেছে যে লব হর অপেক্ষায় 2 কম, তার মানে হর লবের থেকে 2 বেশি, তার মানে হর লবের থেকে 2 বেশি, তাই তো? ঠিক আছে। আচ্ছা আর কি বলেছে? আর বলেছে যদি লবকে 2 দিয়ে গুণ করা হয় এবং হরকে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে নতুন অনুপাতটি হয় 2/9, 2:9। ঠিক আছে, তাহলে দেখো 2 এর সাথে 2 কেটে দিলাম, 9 3 দিয়ে 9 কে কাটলে 3 হবে। তাহলে আমার x/y এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1/3 দাঁড়াচ্ছে। আচ্ছা আমি বলছি x/y এর ভ্যালু 1/3, আবার বলা আছে y - x এর ভ্যালু 2। ঠিক আছে, তাহলে আমি দেখো তো এখানে ভ্যালুটা মানে কি, x এর মান 1 হলে y এর মান 3। তাহলে আমাকে দেখতে হবে এই ভ্যালুটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা। যদি না করে তাহলে আমি এটাকে এই অনুপাতে আবার কিছু বাড়াতে থাকবো বা কমাতে থাকবো। যতক্ষণ বাড়াবো বা কমাবো, কতক্ষণ বাড়াবো? যতক্ষণ না পর্যন্ত এটাকে স্যাটিসফাই করছে। আগে আমি এটা দিয়ে চেক করে দেখি করছে কিনা। দেখো তো y এর ভ্যালু যদি আমি 3 বসিয়ে দিই, 3 মাইনাস x এর ভ্যালু কত? 1 সমান কত দাঁড়াচ্ছে? 3 - 1 2। দেখো 2 মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে, তার মানে ঠিক আছে, এই ভগ্নাংশটাই আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে তাহলে কত ছিল সংখ্যাটি? ভগ্নাংশটি কত ছিল? 1/3 ছিল। বোঝা গেল? হয়ে গেল। চলো পরেরটাই আছে, 8 নাম্বার। আজকে এটাই করি লাস্ট, ক্লাস লেন্দি করে লাভ নেই, আজকে এটাই লাস্ট করি। চলো দেখো কি বলছে, নিচের কোনটি 9⁵ অনুপাত 3⁵ এই অনুপাতের সমান? এই অনুপাতের সমান 4টা অপশনের মধ্যে কোন অপশনটা এর সাথে সমান, কোন অনুপাতটা এর সাথে সমান? কি দিয়েছে? 9⁵ অনুপাত কত দেওয়া আছে? 3:3⁵। বলছে নিচের 4টা অপশনের মধ্যে কোনটা এর সাথে সমান। আচ্ছা আমাকে যদি বের করতে হয়, দেখো তো আমি 9কে লিখতে পারি না স্যার? 9কে লিখতে পারি না 3 এর স্কয়ার? পারি তো, তাই লিখলাম। মাথার উপরে কি দেওয়া আছে? পাওয়ারে 3.5 দিয়ে দিলাম, 3.5 অনুপাত 3⁵। আচ্ছা এবার একটা জিনিস বোঝো, আমরা এটা সূচকের চ্যাপ্টারে শিখবো, যখন আমরা সূচক করব তখন শিখবো। এখন দেখে রাখো a⁴m হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে a⁴mn। কেমন? কি বললাম? পাওয়ার তার হোল টু দি পাওয়ার যদি থাকে তাহলে তারা গুণ হয়ে যায়। কোন একটা সংখ্যার পাওয়ার আছে, তার হোল টু দি পাওয়ার আছে, তারা গুণ হয়ে যায়। আচ্ছা স্যার মিথ্যা কথা বলছেন, প্রমাণ করে দেখান। আচ্ছা প্রমাণ করে দেখাই, চলো। ধরে নাও 2 এর স্কয়ার আছে, তার কিউব আছে। আচ্ছা এটার মানে কত? তুমি বলে স্যার 2 এর স্কয়ার মানে 4, 4 এর কিউব, 4 এর কিউব মানে 64। আচ্ছা 64 তো, এটা তো ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি বলছি না, আমি এইভাবে করব না, আমি এটাকে অন্যরকম ভাবে করি। 2 এর স্কয়ার তার পাওয়ার কিউব। একটু আগে আমি কি বললাম? এরা গুণ হয়ে যায়। এরকম পাওয়ার তার পাওয়ার থাকলে, পাওয়ার তার হোল টু দি পাওয়ার থাকলে গুণ হয়ে যায়। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 × 3, তাহলে 2⁶। 2⁶ মানে কি? 6 বার 2 গুণ, 6 বার 2 গুণ, তাহলে 2 4 8 16 32 64। তাহলে 6 বার 2 গুণ করলে কি হয়? 64 হয়। তাহলে সেম হলো। তাহলে বোঝা গেল? তাহলে স্যার a⁴m হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে a⁴mn। ঠিক আছে, তাহলে মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম। চলো আচ্ছা দেখো তো যদি তাই হয় তাহলে আমি এখানেও বলতে পারি না, দেখো তো 2 আছে, তার পাওয়ারে 3 × 5 আছে, তাহলে আমি এটাকে গুণ আকারে লিখতে পারি না যে 3 ×
ইন্টু 3.5 অনুপাত 3⁵ লিখতে পারি তো? পারি। আচ্ছা, 2 এর সাথে 3.5 গুণ করলে কত হবে? 3.5 গুণ করলে 7 হয়, তাহলে 3⁵ অনুপাত 5। আচ্ছা, 3⁵ মানে এখানে 7টা 3 গুণ আছে, 3⁵ মানে 5টা 3 গুণ আছে, তাহলে আমি কেটে দেবো স্যার। এখানে তো আর ডিরেক্ট এইভাবে কাটা যায় না, পাওয়ারটা বিয়োগ হয়ে যায় স্যার। ভাগ থাকলে সবসময় পাওয়ার বিয়োগ হয়ে যায়। ধরে নাও a⁴m বাই a⁴n, বেস সমান, পাওয়ার আলাদা আছে, ভাগে আছে, তাহলে আমি বেসটাকে লিখে দিলাম আর পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। দেখো, ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, এটাও মাথায় রাখবে। তাহলে স্যার দেখো তো, অনুপাত মানে কি? অনুপাত মানে তো আমি এই আকারে লিখতেই পারি, তাহলে কি হবে? পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল 3⁻7 - 5 অনুপাত 1, তাহলে 3² অনুপাত 1। এখানে 5 ছিল, 5টা এদিকে চলে এসছে, তাহলে এদিকে 1 পড়ে থাকলো, তাহলে 9 অনুপাত 1। ঠিক আছে? বা যদি কেউ এইভাবে না বুঝতে পারো তাহলে এইভাবে করে নেবে। এটা মানে 3⁻7 বাই 3⁵, তাহলে এখান থেকে 3⁻7 - 5 হয়ে গেল, তাহলে 3² পড়ে থাকলো 9, কিছু নাই নিচে, মানে 1 আছে, তাহলে 9 অনুপাত 1। দেখো কত নম্বর অপশন আছে? অপশন নাম্বার ডি, 9 অনুপাত 1। ঠিক আছে, এই পর্যন্তই থাক আজকে। এরপরে আমরা আবার পরের ক্লাসে আসবো। দেখো, এখন পর্যন্ত যদি আমি অনুপাত সমানুপাতের প্রথম থেকে আসি, তাহলে আমাদের প্রায় 8টা ক্লাস হয়ে গেছে। পার্ট 1 এর 7টা ক্লাস, পার্ট 2 এর ফার্স্ট ক্লাস আজকে হলো, 8টা ক্লাস হয়ে গেছে। বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, আর হয়তো ম্যাক্সিমাম 2টো ক্লাস হবে। ঠিক আছে, টোটাল যদি 10টা ক্লাসই হয়, আমি ধরে নিলাম 10টা ক্লাসে আগে 70টা অঙ্ক মতো হয়েছিল, আজকে 8টা হলো, 78টা, আমি ধরলাম 95 বা 100টা অঙ্ক হচ্ছে। 95 100টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর তোমার কাছে যে সোর্স অ্যাভেলেবেল আছে সেই সোর্সে গিয়ে ভালো করে দেখো প্র্যাকটিস করো, দেখবে প্রায় করতে পারছো, যদি ভালো করে বুঝে প্র্যাকটিস করে থাকো। ঠিক আছে, করতে পারছো, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে আসবো। এটা দুটো শেষ হয়ে গেলে, দুটো ক্লাস হয়ে গেলেই আমরা পরবর্তী চ্যাপ্টারে ঢুকে যাব। ঠিক আছে, এই করতে করতে আমরা পাটিগণিতের সিরিজটা কমপ্লিট করব, কিন্তু ক্লাসগুলো করতে থাকো, দেখবে একটা কোনো অঙ্ক আটকাচ্ছে না। বিশেষ করে স্টেটের যেগুলো পরীক্ষা হবে, একদম একটাও আটকাবে না। তার সাথে সাথে রেলওয়ে হয়ে যাবে, MTS হয়ে যাবে, CHSL হয়ে যাবে, এগুলো প্রত্যেকটা কভার হয়ে যাবে। ভালো করে করতে থাকো প্র্যাকটিস। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে।